হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা একটা নতুন টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক অ্যান্ড এ ব্লক কেমিস্ট্রি। আজকের ক্লাসে আমরা এস ব্লকটাই স্টার্ট করব। এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। যেই মেন্স নিট প্রত্যেকটা বাড়ি এখান থেকে কোশ্চেন আসে এবং তোমাদের কনসেপ্টেও কাজে লাগবে। পিরিয়ডিক টেবিল পড়ে এসছো, পিরিয়ডিক টেবিলে যেই জিনিসগুলো বুঝতে পারো নি ওখানে, এই ব্লক কেমিস্ট্রিতে গিয়ে সেগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এস ব্লক কেমিস্ট্রিটা স্টার্ট করব। এস ব্লক এলিমেন্টস, এটা একটা সিরিজ চলবে, পরপর সব কটা ব্লক কেমিস্ট্রি সম্বন্ধে এখানে আসবে। তোমরা জানো এস ব্লক এলিমেন্টস কারা হয়? গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু এর এলিমেন্টস যারা, তাদেরকে বলা হয় এস ব্লক এলিমেন্টস। এবার তোমরা বলো গ্রুপ ওয়ানের এলিমেন্টস কারা, গ্রুপ টু এর এলিমেন্টস কারা? গ্রুপ ওয়ানের এলিমেন্টস হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। ওকে, গ্রুপ টুটা পরে আসছি, গ্রুপ ওয়ানটা আগে একটুখানি বুঝি, তারপরে গ্রুপ টুতে আসবো। ঠিক আছে, আচ্ছা, গ্রুপ ওয়ানের এলিমেন্টসে তোমাদের যদি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলে, তোমরা ইজিলি করতে পারবে। কি হয় জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন? লিথিয়ামের জন্য হিলিয়াম 2s1। কেন হিলিয়াম 2s1 লিখলাম? কারণ জানো লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3। লিথিয়ামের ক্ষেত্রে যদি অ্যাটমিক নাম্বার 3 হয়, তাহলে তোমরা কীভাবে লেখো? ইলেকট্রনিক কনফিগারেশন করলে 1s2 2s1। এবার তুমি জানো 1s2 কার ইলেকট্রনিক কনফিগারেশন? কোন নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন? হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, তার জন্য আমরা লিখি 1s2। তার মানে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, হিলিয়াম 2s1। ওকে, আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? নিয়ন 3s1। তোমরা পরপর করতে থাকো। পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে? আর্গন 4s1। রুবিডিয়ামের ক্ষেত্রে ক্রিপ্টন 5s1। জেনন 6s1। অ্যান্ড ফাইনালি ফ্রান্সিয়াম হচ্ছে রেডন 7s1। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো, এটা জাস্ট একটুখানি প্রথম শুরু করছি, তার জন্য এগুলো লেখার দরকার। এগুলো দিয়ে তোমাদের কোশ্চেন আসে না। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী কোশ্চেন দেবে তোমরা জানো এগুলো মোটামুটি। আচ্ছা, এবার যেই জিনিসটা বোঝার সেটা হচ্ছে গ্রুপ ওয়ানের এলিমেন্টসগুলোকে আমরা জানি যে অ্যালকালি মেটাল বলে। দেখো, মেটাল তো বুঝতে পারছো, গ্রুপ ওয়ান গ্রুপ টু এই এলিমেন্টসগুলোকে মেটাল বলে, সেটা তোমরা জানো। কিন্তু এই কথাটার মানে কি? অ্যালকালি তোমরা এতদিন পড়ে এসছো যে অ্যালকালি মানেই হচ্ছে বেস, কিন্তু না, কথাটার মানে বেস নয়। শোনো, অ্যালকালি মানে বেস তখনই বলা হবে। অ্যালকালি মানে একটু লিখে নাও যে কেমিক্যালস দ্যাট can dissolves in water and combine with acid to form salt is called alkali. অ্যালকালি মানে হচ্ছে, আমি বলে দিচ্ছি, যে কোনো কেমিক্যাল যেটা ওয়াটারে ডিসলভ করবে এবং যেটা অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে সল্ট প্রডিউস করবে, তাদেরকে বলা হয় অ্যালকালি। ঠিক আছে, এবার তোমরা বলবে কথাটা মানে তো বেসই দাঁড়াচ্ছে। বেস ওয়াটারে ডিসলভ করে এবং বেস অ্যাসিডের সঙ্গে কম্বাইন করে গিয়ে সল্ট প্রিপারেশন করে। তোমরা জানো অ্যাসিড প্লাস বেস মিলে গিয়ে সল্ট প্লাস ওয়াটার তৈরি হয় এবং বেস ওয়াটারে ডিসলভ করে। কিন্তু না, প্রত্যেকটা বেস ওয়াটারে ডিসলভ করে না। এমন অনেক বেস আছে যেগুলো ওয়াটারে ডিসলভ হয় না, তো তাদেরকে আমরা অ্যালকালি বলতে পারবো না। অ্যালকালি মানে সেই সমস্ত বেস যারা ওয়াটারে ডিসলভ করবে এবং অ্যাসিডের সঙ্গে কম্বাইন করে সল্ট প্রডিউস করবে, তাদেরকে বলা হবে অ্যালকালি। যেমন ধরো লেড অক্সাইড, পিবিও, এটাও একটা বেস, কিন্তু এটা ওয়াটারে ডিসলভ করে না। BeOH হোল টুয়াইস, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, BeOH হোল টুয়াইস, এটাও একটা বেস, কিন্তু এটা ওয়াটারে ডিসলভ করে না। তাই জন্য এদের দুজনকে আমরা অ্যালকালি বলতে পারবো না, কিন্তু এরা কিন্তু বেস। মাথায় ঢুকেছে? বেস
যেটা ওয়াটারে ডিজলভ করবে এবং যেটা অ্যাসিডের সঙ্গে কম্বাইন করে সল্ট প্রডিউস করবে তাদেরকে আমরা অ্যালকালি বলবো। এবারে এইখানে গ্রুপ ওয়ানে যেই এলিমেন্টসগুলো রয়েছে তাদেরকে আমরা অ্যালকালি মেটাল বলছি। তার মানে গ্রুপ ওয়ানের এলিমেন্টসের যেই বেসগুলো হবে সেগুলো ওয়াটারে ডিজলভ করবে, তার জন্য এগুলোকে বলা হচ্ছে অ্যালকালি মেটালস। মাথায় ঢুকেছে? আচ্ছা, যেমন ধরো গ্রুপ ওয়ানের এলিমেন্টসের বেস কারা, লিখে দিই একটুখানি। ধরো তোমরা দেখেই এসছো সোডিয়ামের ক্ষেত্রে NaOH। NaOH একটা বেস, এটা ওয়াটারে ডিজলভ করে। তুমি জানো NaOH প্লাস H2O করবে, দেখবে আয়োনাইজড হয়ে যাচ্ছে, Na প্লাস OH মাইনাস এভাবে ডিজলভ করে যায়, ঠিক আছে। আচ্ছা, পটাশিয়াম KOH প্লাস H2O ওয়াটারে ডিজলভ করে। তার মানে এদেরকে বেস তো বলা হচ্ছে, NaOHও বেস, KOHও বেস, OH মাইনাস আয়ন ডোনেট করছে, এগুলো বেস এবং এগুলো ওয়াটারেও ডিজলভ করছে, তার জন্য এদেরকে বলা হয় অ্যালকালি বেস। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে জিনিস গ্রুপ ওয়ানের এলিমেন্টস। এবার গ্রুপ টু এর এলিমেন্টস কারা, গ্রুপ টু এর এলিমেন্টস কারা লিখে ফেলো, নিজেরাই বলতে পারবে গ্রুপ টু এর এলিমেন্টস কারা। লেখো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। গ্রুপ টু এর এলিমেন্টস কারা? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এগুলো হচ্ছে গ্রুপ টু এর এলিমেন্টস। এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? এটার ক্ষেত্রে হিলিয়াম, আগেরটার ক্ষেত্রে যেরকম হয়েছিল। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 4, বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4। তাহলে কীভাবে লিখবো? 1s2 2s2, 1s2 2s2। তাহলে কীভাবে লিখবো? হিলিয়াম 2s2। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে নিয়ন 3s2। ক্যালসিয়ামের ক্ষেত্রে আর্গন 4s2। ক্রিপ্টন 5s2। জেনন 6s2। রেডন 7s2। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। আচ্ছা, এবার শোনো, ভালো মতো বুঝবে। গ্রুপ ওয়ানের প্রত্যেকটা এলিমেন্টসকে বলা হচ্ছিল অ্যালকালি মেটাল। গ্রুপ টু এর এলিমেন্টসের কী বলে? তোমরা জানো অ্যালকালাইন আর্থ মেটাল বলে, কিন্তু কথাটা ভুল। গ্রুপ টু এর বেরিলিয়াম বাদ দিয়ে, এক্সেপ্ট বেরিলিয়াম বাদ দিয়ে যে কটা এলিমেন্টস রয়েছে তাদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। মাথায় ঢুকেছে? বেরিলিয়াম বাদ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টসকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। তার মানে এখান থেকে এখান অবধি যেই এলিমেন্টসগুলো রয়েছে তাদেরকে বলা হবে অ্যালকালাইন আর্থ মেটাল। বেরিলিয়ামকে অ্যালকালাইন আর্থ মেটাল বলে না, এটাকে আর্থ মেটাল বলে, বলছি অ্যালকালাইন আর্থ মেটাল। একে বলা হয় আর্থ মেটাল, কিন্তু অ্যালকালাইন আর্থ মেটাল বলে না, আর্থ মেটাল। কারণ বুঝো, একদম সেম জিনিস। অ্যালকালাইন কথাটার মধ্যে অ্যালকালি কথাটা রয়েছে না? আচ্ছা, তার মানে এদের যেই সমস্ত বেসগুলো ম্যাগনেসিয়াম থেকে রেডিয়াম অবধি যে বেসগুলো হবে, এদের বেসগুলো ওয়াটারে ডিজলভ করবে এবং অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে গিয়ে সল্ট প্রডিউস করবে। তার জন্য এদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। এবং আর্থ মেটাল কেন? এদেরকে আর্থ ক্রাস্টে পাওয়া যায়, প্রত্যেকটা গ্রুপ টু এর যে এলিমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা আর্থ ক্রাস্টে পাওয়া যায়, সেই জন্য এদেরকে আর্থ মেটাল বলে। কিন্তু বেরিলিয়ামকে অ্যালকালাইন আর্থ মেটাল বলে না, কারণ বেরিলিয়ামের যেই বেসগুলো তৈরি হয় সেই বেসগুলো ওয়াটারে ডিজলভ করবে না। কারণ বেরিলিয়ামের যে বেসগুলো তৈরি হয় সেগুলো দেখা যায় অ্যাম্ফোটেরিক হয়। অ্যাম্ফোটেরিক মানে কি? তার মধ্যে অ্যাসিডের ক্যারেক্টারও রয়েছে, বেসের ক্যারেক্টারও রয়েছে, তাই তো অ্যাম্ফোটেরিক মানে। আচ্ছা, এবার অ্যাম্ফোটেরিক হওয়ার জন্য এরা ওয়াটারে ডিজলভ করে না, সেই কারণে বেরিলিয়ামকে অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয় না। কিন্তু ম্যাগনেসিয়াম থেকে রেডিয়াম অবধি যে এলিমেন্টসগুলো রয়েছে, ম্যাগনেসিয়াম থেকে রেডিয়াম অবধি তাদের যে বেসগুলো তৈরি হয় তারা ওয়াটারে ডিজলভ করে এবং অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে গিয়ে সল্ট প্রডিউস করে। আই হোপ ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, তাহলে গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু, গ্রুপ ওয়ানের এলিমেন্টসগুলোকে বলা হয় অ্যালকালি মেটাল এবং গ্রুপ টু এর বেরিলিয়াম বাদ দিয়ে যে এলিমেন্টসগুলো রয়েছে তাদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। তোমরা বলে মানে আগে থেকেই পড়ে আসতে না যে গ্রুপ টু এর প্রত্যেকটা এলিমেন্টসকে অ্যালকালাইন আর্থ মেটাল বলে, কথাটা ভুল। বেরিলিয়াম বাদ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টসকে অ্যালকালাইন আর্থ মেটাল বলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার, আচ্ছা, গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু এই যে এলিমেন্টসগুলো রয়েছে এগুলো তো মেটাল। মেটাল কী করে? মেটালের ইজিয়েস্ট ডেফিনেশন কী?
যারা ইজিলি ইলেকট্রন লুজ করে দিতে পারে তাদেরকে মেটাল বলে। পড়ে এসছো ছোটোবেলা থেকে পড়ে এসছো মেটাল মানে ইজিলি ইলেকট্রন লুজ করে দেবে। আচ্ছা, গ্রুপ ওয়ানের যে এলিমেন্টসগুলো রয়েছে, গ্রুপ ওয়ান একদম ডিটেলসে বুঝবে, গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু। আমি তোমাদের বলে দিচ্ছি গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু এই এলিমেন্টসগুলোর অক্সিডেশন নাম্বার গ্রুপ ওয়ানের জন্য হয় +1, গ্রুপ টু এর জন্য হয় +2। কীভাবে আসছে দেখো, গ্রুপ ওয়ানের যে কোনো একটা এলিমেন্টস নিচ্ছি, কী নিয়ে একদম ইজিয়েস্ট এলিমেন্টসটা লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে, আচ্ছা লিথিয়াম বাদ দিয়ে সোডিয়াম নিচ্ছে, দেখো সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে কী হয় অ্যাটমিক নাম্বার 11, 11-এর জন্য অ্যাটমিক নাম্বার কীভাবে হয় 1s2, 2s2, 2p6, 3s1, 3s1। আচ্ছা, তুমি জানো যে কোনো এলিমেন্টস কি ট্রাই করে তার আউটার মোস্ট অরবিটালে যেন অলওয়েজ 8খানা ইলেকট্রন থাকে, অক্টেট রুল। আর যদি 2খানা থাকতে পারে বা 8খানা থাকতে পারে, মেইনলি ট্রাই করে কি যে কোনো এলিমেন্ট হাইড্রোজেন বাদ দিয়ে যে কোনো এলিমেন্টস কী করে তার আউটার মোস্ট অরবিটালে যেন 8খানা ইলেকট্রন থাকে, এই ট্রাইটা করে। আচ্ছা, এর আউটার মোস্ট অরবিটাল কোনটা 3s1, দেখো 3, এই অরবিটালটা হচ্ছে গিয়ে আউটার মোস্ট অরবিটাল। আচ্ছা, ওর আউটার মোস্ট অরবিটালে কটা ইলেকট্রন রয়েছে, একটা। ও কি ট্রাই করবে 8খানা করার। আচ্ছা, এ তো 7খানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে না, 7খানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মুখের কথা নয়, 7খানা নেগেটিভ চার্জ কোনো এলিমেন্টসের জন্য হয় না। আচ্ছা, তো কি করবে ও ইজিলি এই একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে, এই বাইরের যে আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রনটা রয়েছে সেটাকেও ইজিলি ছেড়ে দিচ্ছে। যদি ছেড়ে দেয় তাহলে ওর আউটার মোস্ট অরবিটাল কোনটা 2, এই যে 2s2, 2p6, 2 অরবিটালটা আউটার মোস্ট অরবিটালে এখন কটা ইলেকট্রন রয়েছে 6 + 2, 8খানা ইলেকট্রন রয়েছে, তার মানে এটা স্টেবল, ওর ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল। আচ্ছা, তাহলে সোডিয়াম কি করছে, সোডিয়াম ইজিলি একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সোডিয়াম প্লাস হয়ে যাবে। তুমি জানো যে কোনো কিছুর মাথায় যে চার্জটা থাকে সেটাই তার অক্সিডেশন নাম্বার। সোডিয়ামের মাথায় কটা চার্জ রয়েছে, একটা চার্জ রয়েছে, +1 রয়েছে। সেই কারণে গ্রুপ ওয়ানের যে কোনো এলিমেন্টসের অক্সিডেশন নাম্বার হয় +1। গ্রুপ টু এর ক্ষেত্রে দেখা যাবে যে, ধরো আমি ম্যাগনেসিয়াম বলছি, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কী ছিল নিয়ন 3s2, ঠিক আছে। আচ্ছা, নিয়ন 3s2 এর আউটার মোস্ট অরবিটালে কটা ইলেকট্রন রয়েছে, দুটো। ও কি ট্রাই করবে 8খানা করা, তো ও কী করবে এই 2খানা ইলেকট্রনকে ছেড়ে দেবে, তাহলে ও নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, অর্থাৎ আউটার মোস্ট অরবিটালে 8খানা ইলেকট্রন আসবে, তার মানে এটা স্টেবল হবে। ওই 3s2 মানে 3s অরবিটালে যে দুটো ইলেকট্রন রয়েছে সেটা ছেড়ে দেবে, তাহলে ম্যাগনেসিয়াম কি হয়ে যাবে Mg2+, যেই ছেড়ে দিচ্ছে Mg2+। কত রয়েছে ওর মাথার ওপর চার্জ +2, তার জন্য অক্সিডেশন নাম্বার হবে গ্রুপ ওয়ানের জন্য +1 এবং গ্রুপ টু এর জন্য +2। মাথায় ঢুকেছে আশা করি। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি অ্যান্ড সাইজ দেখবো অ্যান্ড আয়োনাইজেশন এনার্জি দেখবো। আচ্ছা বাবু, তোমরা বলো তো যে যদি আমি পিরিয়ডিক টেবিলের উপর থেকে নিচের দিকে নামি, টপ টু বটম, তাহলে কী হয়, সাইজ ইনক্রিজ করে না ডিক্রিজ করে? খুব ভালো মতো জানো যে ওপর থেকে যত নিচের দিকে যাব তত নতুন নতুন শেল অ্যাড হতে থাকে, ওপর থেকে নিচের দিকে যাব তত নতুন নতুন শেল অ্যাড হতে থাকে, যত নতুন নতুন শেল অ্যাড হবে জিনিসটার সাইজটা তত বড় হতে থাকবে, খুব কমন ব্যাপার। তারপরে সাইজের ক্ষেত্রে আমরা যদি পিরিয়ডিক টেবিলে টপ টু বটম যাই, টপ টু বটম, তাহলে সাইজ কি হবে, ইনক্রিজ করবে, সাইজ ইনক্রিজেস। আচ্ছা, যদি আমি সাইজের ক্ষেত্রে লেফট টু রাইট যাই, পিরিয়ডিক টেবিলে লেফট থেকে রাইটের দিকে যাই, তাহলে তোমরা জানো একটা নতুন জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ। প্রোটন বেশি হতে থাকবে, ইলেকট্রন আর প্রোটন দুটোই বেশি হতে থাকবে, তার মানে প্রোটনের চার্জটাকে নিউক্লিয়ার চার্জ বলে। তুমি জানো যত লেফট টু রাইটের দিকে যাব আমাদের নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে। আচ্ছা, নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, নিউক্লিয়ার চার্জ যত বাড়বে তোমরা জানো আয়োনাইজেশন এনার্জি না, সাইজ ডিক্রিজ করবে। তার মানে আমরা জানি যে এটাকে নিউক্লিয়ার চার্জ কেন লিখলো, এটাকে লিখবো হচ্ছে লেফট টু রাইট, পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইট গেলে আয়োনাইজেশন এনার্জি কী হয়, সাইজ কী হয়, ডিক্রিজ করে, সাইজ ডিক্রিজ করবে।
ঠিক আছে, এটা তোমরা জানো, পিরিয়ডিক টেবিল যখন পড়েছো, পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস তখনই পড়ে এসছো। আচ্ছা, এবার সাইজের ওপর ডিপেন্ড করে আয়নাইজেশন এনার্জি আসে। তুমি জানো যে ধরো একটা অ্যাটমের সাইজ হচ্ছে এরকম, এটা নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের বাইরে একটা অরবিটাল রয়েছে, এখানে ধরো একটা ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে। আর একটা অ্যাটমের সাইজ ধরো, এটা নিউক্লিয়াস এত বড়, এবার ধরো এখানে একটা ইলেকট্রন রয়েছে। তুমি বলো তো এইটা যদি পজিটিভ চার্জ হয়, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে, পজিটিভ চার্জ এই ইলেকট্রনটাকে বেশি অ্যাট্রাক্ট করবে নাকি এই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে? তুমি জানো কাছাকাছি থাকলে অ্যাট্রাকশন বাড়ে, খুব কমন ব্যাপার। লং ডিস্টেন্স হয়ে গেলে অ্যাট্রাকশন কমে যায়। সেরকমভাবেই দেখো এখানে কাছাকাছি রয়েছে, এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা খুব কাছাই, মানে অ্যাট্রাকটিভ ফোর্সটা খুব বেশি, কিন্তু এখানে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, ফলে অ্যাট্রাকটিভ ফোর্স অনেক কমে যাচ্ছে। আচ্ছা, যদি অ্যাট্রাকটিভ ফোর্স কমে, অ্যাট্রাকটিভ ফোর্স কমে, কোনো একটা থার্ড পার্সন এসে জিনিসটাকে ইজিলি তুলে নিয়ে চলে যেতে পারবে। যেমন ধরো এখানে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স খুব বেশি, একটা থার্ড পার্সন এলো, একে ইজিলি তুলতে পারবে না, কিন্তু এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স খুব কম, এর তুলনায় কম, তাহলে কী হবে, একটা থার্ড পার্সন এসে একে ইজিলি তুলে নিতে পারবে। এই থার্ড পার্সনটা কি, তুমি বাইরে থেকে এনার্জি দিচ্ছ, সেটাই তো থার্ড পার্সন। তার মানে সেই যেই এনার্জিটা, অর্থাৎ আউটার মোস্ট অরবিটালের কোনো একটা ইলেকট্রন বা একাধিক ইলেকট্রনকে বার করতে যে অ্যামাউন্টের এনার্জি দিতে হয়, সেটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তার মানে তুমি বলো এই যে অ্যাটমটা, এটার ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি বেশি দিতে হবে নাকি এই অ্যাটমের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি বেশি দিতে হবে? তুমি জানো যত সাইজ বড় হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স কমছে, তাহলে তুমি একটুখানি এনার্জি দিলেই এই ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে। তার মানে সাইজ যত বড় হয় আয়নাইজেশন এনার্জি তত কমে, সাইজ যত ছোট হবে আয়নাইজেশন এনার্জি তত বাড়বে। কারণ দেখো সাইজ যত ছোট এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স বেশি, তাহলে কী হবে, তোমাকে বেশি এফোর্ট দিয়ে জিনিসটাকে বার করতে হবে। তার জন্য এখানে সাইজ ছোট হওয়া মানে সাইজ ছোট, আয়নাইজেশন এনার্জি হাই, এটা তো সবাই জানো, পড়ে এসছো, এটাকে মুছে দিলাম। হ্যাঁ, সাইজ ছোট, আয়নাইজেশন এনার্জি হাই, সাইজ বড়, সাইজ লার্জ, আয়নাইজেশন এনার্জি লো। ওকে, এবার তুমি দেখো টপ টু বটম সাইজ বড়, তাহলে তুমি বলতে পারো যে এটার ক্ষেত্রে টপ টু বটম সাইজ বড় হচ্ছে, আয়নাইজেশন এনার্জি ছোট হচ্ছে। আচ্ছা, লেফট টু রাইট সাইজ ছোট হচ্ছে, আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করছে। আই হোপ ক্লিয়ার হয়েছে প্রত্যেকে, দেখে নাও একবার। তার মানে আমি বলতে পারি যে গ্রুপ ওয়ানের এলিমেন্টস কারা, লিথিয়াম থেকে শুরু করে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম অবধি। আর গ্রুপ টু এর এলিমেন্টস হচ্ছে বেরিলিয়াম থেকে রেডিয়াম অবধি। আমি যদি লিথিয়াম থেকে বেরিলিয়ামের দিকে যাই, তাহলে আয়নাইজেশন এনার্জি কী করছি, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, তাহলে কী হবে, সাইজ ডিক্রিজ করবে, আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করবে। অর্থাৎ গ্রুপ টু এর এলিমেন্টস থেকে তোমাকে একটা ইলেকট্রনকে বা দুটো ইলেকট্রনকে বার করার জন্য বেশি এনার্জি দিতে হবে, কিন্তু গ্রুপ ওয়ানের এলিমেন্টসের ক্ষেত্রে কম দিতে হবে। এবার যদি আমি ওপর থেকে নিচের দিকে যাই, মানে লিথিয়াম থেকে ফ্রান্সিয়ামের দিকে যাই, সাইজ ইনক্রিজ করছে, তাহলে গ্রুপ ওয়ানের এলিমেন্টসের সাইজ যত ইনক্রিজ করবে আয়নাইজেশন এনার্জি তত কম হবে। তার মানে লিথিয়াম থেকে ফ্রান্সিয়ামের দিকে আয়নাইজেশন এনার্জির মান কমতে থাকে, কিন্তু লিথিয়াম থেকে বেরিলিয়ামের দিকে আয়নাইজেশন এনার্জির মান বাড়তে থাকে। আচ্ছা, এবার তোমাকে ধরো একটা কোশ্চেন করা হলো যে সোডিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম এই দুটোর মধ্যে তোমাকে বললো আয়নাইজেশন এনার্জির ভ্যালু কম্পেয়ার করো। ধরো ফার্স্ট আয়নাইজেশন এনার্জির ভ্যালু বলেছে যে সোডিয়ামের বেশি না ম্যাগনেশিয়ামের বেশি। তুমি এইমাত্র পড়ে এসছো বা আগেও পড়ে এসছো পিরিয়ডিক ক্লাসিফিকেশন, যে পিরিয়ডিক টেবিলে যত লেফট থেকে রাইটের দিকে যাবে কি হয়, আয়নাইজেশন এনার্জি ভ্যালু বাড়তে থাকে। কেন, সাইজ ছোট হবে, নিউক্লিয়ার চার্জ বাড়বে, আয়নাইজেশন এনার্জির ভ্যালুও বাড়বে। সাইজ ছোট হচ্ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তার মানে আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রনটাকে বার করার জন্য বেশি অ্যামাউন্টের এনার্জি দিতে হবে, সেটাই আয়নাইজেশন এনার্জির ভ্যালু তার মানে বাড়তে থাকছে। এবার দেখো সোডিয়াম হচ্ছে গ্রুপ ওয়ানের এলিমেন্ট, ম্যাগনেশিয়াম হচ্ছে গ্রুপ টু এর এলিমেন্ট। অনেকেই পিরিয়ডিক টেবিল খুলে এখন বসে গেছো যে সোডিয়াম আর ম্যাগনেশিয়াম কোথায় রয়েছে, আরে ভাই একই জায়গায় থাকে, পাশাপাশি থাকে দুটো। লেফট থেকে রাইটের দিকে যাচ্ছ, দেখো সোডিয়াম থেকে ম্যাগনেশিয়ামের দিকে যত যাবে, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছ, আয়নাইজেশন এনার্জির ভ্যালু বাড়তে থাকবে। তার মানে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি ওয়ানের ভ্যালু বেশি, সোডিয়ামের ক্ষেত্রে কম। এটা হওয়ারও কারণ আছে, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো তুমি, নিয়ন 3s1, ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দেখো নিয়ন 3s2,
হ্যাঁ মানে নিয়ন 3s2, ঠিক আছে। আচ্ছা তুমি যদি আয়োনাইজেশন এনার্জি 1 মানে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, একটা ইলেকট্রনকে আউটার মোস্ট অরবিট থেকে বার করছো, সোডিয়ামের একটা ইলেকট্রন যদি বার করো তাহলে সোডিয়াম প্লাস হয়ে যাবে, Na প্লাস যদি হয়ে যায় তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে নিয়নের মতো, নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়ে যাবে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, আর 3s এর ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে। আচ্ছা বাবু তুমি বলো, নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, তার মানে নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন রিচ করে ফেলেছে, ওর আউটার মোস্ট অরবিটালে 8খানা ইলেকট্রন চলে এসছে, অক্টেট রুলও ফলো করে ফেলেছে, তার মানে সোডিয়াম ইজিলি স্টেবল হয়ে যাচ্ছে। সোডিয়াম তার মানে এই ইলেকট্রনটা যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারে তত তাড়াতাড়ি স্টেবল হবে, সে কারণে আয়নাইজেশন এনার্জি পেলে অনেক কম সোডিয়ামে। কিন্তু ম্যাগনেসিয়াম যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে Mg প্লাস হবে, Mg প্লাস হলে ওর ইলেকট্রনিক কনফিগারেশন হবে নিয়ন 3s1। এটা কি স্টেবল? এটা স্টেবল নয়, সেই কারণে ও অত ইজিলি ছাড়তে চাইবে না। কারণ দেখো এখানে তাও একটা ফুলফিলড ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে, 3s2 রয়েছে, সে কারণে এই অবস্থাতে থাকতেই ও স্টেবল মনে করবে নিজেকে। ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলেও ও স্টেবল হচ্ছে না, 3s1 হচ্ছে, তার জন্য ওকে বেশি এনার্জি দিয়ে বার করতে হবে আউটার মোস্ট অরবিটালে একটা ইলেকট্রনকে। বোঝা গেছে? আচ্ছা এবার একটা তোমাকে কোশ্চেন করলাম, আয়োনাইজেশন এনার্জি 2 এর ভ্যালু বলো। IE2 মানে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি মানে কি? ওকে আউটার মোস্ট অরবিটাল থেকে, এখন যেটা ওর আউটার মোস্ট অরবিটাল, সেখান থেকে আরেকটা ইলেকট্রন বার করবে, সেটা বলতে তুমি কি বোঝাচ্ছ? তুমি দেখো ভালো মতো বোঝো। এখন সোডিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে এটা, সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে এটা। এবার তুমি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি দিচ্ছ, তার মানে Na প্লাসটা হয়ে যাবে Na2 প্লাস, Na2 প্লাস, ম্যাগনেসিয়াম হয়ে যাবে Mg2 প্লাস, Mg2 প্লাস। আচ্ছা বাবু তুমি ভালো মতো বলো, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়নের সঙ্গে ইকুয়াল রয়েছে, খুব স্টেবল, ও কি আর একটা ইলেকট্রন ছাড়তে চাইবে তার আউটার মোস্ট অরবিটাল থেকে? ছাড়তে চাইবে না, খুব ইজি কনসেপ্ট। কারণ যে যেখানে স্টেবল হয়ে যায় সেখান থেকে সে কোনো অবস্থাতে, তুমি যদি একটা ভালো চাকরি পেয়ে যাও তুমি কি সেই চাকরিটা ছেড়ে দিতে চাইবে? খুব কমন ব্যাপার, ছাড়বে না। সোডিয়াম এখানে স্টেবল রয়েছে, সোডিয়ামের জোর করে একটা ইলেকট্রন বার করছো তুমি আউটার মোস্ট অরবিটাল থেকে, তাহলে সেটা স্টেবল না। তোমাকে কি করতে হবে? বেশি এনার্জি দিয়ে জিনিসটাকে বার করতে হবে, তার মানে Na2 প্লাস যেটা সেটা হয়ে যাবে, বেশি এনার্জি দিতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জির ভ্যালু অনেক বেশি, অনেক বেশি। কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তুমি দেখো, ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় ও আবার নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, তার মানে ম্যাগনেসিয়াম ইজিলি একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ওর আয়োনাইজেশন এনার্জির ভ্যালু কম হবে। তার মানে এই কেসে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়ামের আয়োনাইজেশন এনার্জির ভ্যালু অনেক কম সোডিয়ামের থেকে। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। আয়োনাইজেশন এনার্জি 1 অ্যান্ড আয়োনাইজেশন এনার্জি 2 এর ভ্যালু। ঠিক আছে, চলো নেক্সট টপিকে আমরা যাব, সেটা হচ্ছে, এগুলো পড়ে এসছো তোমরা সবাই, আমি আরেকবার করে বলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় একটুখানি, কারণ এই চ্যাপ্টারটা পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টসেরই কন্টিনিউয়েশন পার্ট। এবার নেক্সট টপিকে আমরা যাব, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট, যারা এখনও পড়োনি ফটো ইলেকট্রিক এফেক্ট তাদেরকে বলবো অ্যাটমিক স্ট্রাকচারে যাও, ফটো ইলেকট্রিক এফেক্টটা ভালো মতো পড়ো, কারণ এই কনসেপ্টটা ক্লাস 11-এ কেমিস্ট্রিতে আছে, ক্লাস 12-এ ফিজিক্সে আছে। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ফটো ইলেকট্রিক এফেক্ট। জয়েন্ট বলো বা নিট বলো, কোশ্চেন কিন্তু আসে, এখান থেকে নিউমেরিক্যালস করতে দেয়, সব ভালো মতো বুঝবে। ঠিক আছে, যারা বোঝোনি তাদের জন্য একটু শর্টে আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কী হয়। ফটো ইলেকট্রিক এফেক্ট এইভাবে মনে রাখবে, ফটো ইলেকট্রিক এফেক্ট আর আয়োনাইজেশন এনার্জির মধ্যে হ্যাবক কিছু ডিফারেন্স নেই। জিনিসটা কি, ফটো ইলেকট্রিক এফেক্টে একটা মেটাল প্লেট নেওয়া হয়, মেটাল প্লেটের ওপর তুমি বাইরে থেকে এনার্জি অ্যাপ্লাই করো, প্রচুর এনার্জি দাও, এই এনার্জিটাকে বলা হয় ফোটন। কি বলে? ফোটন। ফোটন মানেই এনার্জি। ঠিক আছে, তুমি বাইরে থেকে এনার্জি অ্যাপ্লাই করছো এই মেটাল প্লেটটার উপর। আচ্ছা বাবু, আয়োনাইজেশন এনার্জিতে কী ছিল? ধরো একটা মেটাল রয়েছে, মেটালের আউটার মোস্ট অরবিটালে একটা ইলেকট্রন রয়েছে, ওই ইলেকট্রনটা ইজিলি ছেড়ে দিতে পারে। মেটালের ডেফিনেশন কি? আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রন যে ইজিলি ছেড়ে দিতে পারে তাকে মেটাল বলে। ঠিক আছে, মেটাল ইজিলি আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রন ছেড়ে দেয়। আচ্ছা তুমি দেখো, তুমি এই ইলেকট্রনটা ছাড়ার জন্য তোমাকে তো কিছু অ্যামাউন্টের এনার্জি দিতে হচ্ছিল, সেই এনার্জিটাকে আয়োনাইজেশন এনার্জি বলছিল। এবার কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি হচ্ছিল, যাই হোক। তার মানে মেটালের নিউক্লিয়াসের ওপর তুমি যদি এনার্জি দাও তাহলে মেটালের আউটার মোস্ট অরবিটাল থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। সেম জিনিস এখানে মেটাল প্লেট নিয়েছো, মেটাল প্লেটের মধ্যে নিশ্চয়ই মেটালের নিউক্লিয়াস রয়েছে, তুমি বাইরে থেকে এনার্জি অ্যাপ্লাই করছো, হাই এনার্জি দিচ্ছ, তাহলে কি হবে? এর মধ্যে যে লুজলি বাউন্ড ইলেকট্রনগুলো ছিল সেগুলো বেরিয়ে চলে যাবে। এটাই ফটো ইলেকট্রিক এফেক্ট।
এটা ডিটেলসে বুঝতে গেলে একটুখানি বুঝে নিও, অ্যাটমিক স্ট্রাকচারে আছে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তার মানে কী হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টে? কিছুই হচ্ছে না, তুমি বাইরে থেকে ফোটন অ্যাপ্লাই করছো মেটাল প্লেটের ওপর, মেটালের যে লুজলি বাউন্ড ইলেকট্রনগুলো ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে, এটাই ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি বলো, তাহলে আমি বলতে পারি আয়োনাইজেশন এনার্জির সঙ্গে ফটো ইলেকট্রিক এফেক্টের একটা মিল আছে। পিই দিয়ে ফটো ইলেকট্রিক এফেক্ট বলছি, পিইই বলে দিই, তাহলেই বুঝতে পারো ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তুমি বলো, ভালো মতো বোঝো, যে যত বেশি এই ইলেকট্রনগুলোকে ছাড়বে সে তত ভালো ফটো ইলেকট্রিক এফেক্ট শো করে, ঠিক আছে। তুমি যেই মেটাল প্লেটটা নেবে তার উপর যত বেশি এনার্জি দেবে, যে যত ভালো ইলেকট্রন ছেড়ে দেবে সে তত ভালো ফটো ইলেকট্রিক এফেক্ট শো করে, এটাই আসল জিনিস, ঠিক আছে। আচ্ছা, তুমি বলো আমাকে, যদি লেফট টু রাইট যাও পিরিয়ডিক টেবিলে, লেফট থেকে রাইটের দিকে যাও, বাবু আয়োনাইজেশন এনার্জির ভ্যালু কী হয়? বাড়তে থাকে, আয়োনাইজেশন এনার্জির ভ্যালু বাড়তে থাকবে, আইই বাড়তে থাকছে। আর যদি তুমি টপ টু বটম যাও, টপ টু বটম, তাহলে বাবু কী হয়? আয়োনাইজেশন এনার্জির ভ্যালু কমতে থাকে, সাইজ বড় হচ্ছে, আয়োনাইজেশন এনার্জির ভ্যালু কমবে। আচ্ছা, তুমি বলো, ভালো মতো বুঝবে, এখানে বেশি এনার্জি দেওয়ার ফলে ইলেকট্রন বেরোচ্ছে। যদি লেফট থেকে রাইটের দিকে যাও তোমাকে বেশি এনার্জি দিতে হচ্ছে, তার ফলে ইলেকট্রন বেরোচ্ছে। আমি ফটো ইলেকট্রিক এফেক্টে কী বললাম? যে যত ইজিলি ইলেকট্রন লুজ করে দেবে সে তত ভালো ফটো ইলেকট্রিক এফেক্ট শো করে। এখানে লেফট থেকে রাইটের দিকে গেলে তোমাকে বেশি এনার্জি দেওয়ার ফলে তারপরে ইলেকট্রন বেরোচ্ছে, তার মানে তোমাকে বেশি এফোর্ট দিতে হচ্ছে, তার মানে তুমি লেফট থেকে রাইটের দিকে গেলে ফটো ইলেকট্রিক এফেক্টের ভ্যালু কমবে, ফটো ইলেকট্রিক এফেক্টের ভ্যালু কমবে। কিন্তু টপ টু বটম যদি যাও, তুমি একটু এনার্জি দেবে তোমার ইলেকট্রন বেরিয়ে চলে যাবে, তুমি সামান্য এনার্জি দেবে তোমার ইলেকট্রন বেরিয়ে চলে যাবে, তার মানে আয়োনাইজেশন এনার্জির ভ্যালু যত কম হবে ফটো ইলেকট্রিক এফেক্টের ভ্যালু তত বাড়বে। তার মানে তুমি টপ টু বটম যদি যাও আয়োনাইজেশন এনার্জির ভ্যালু কমছে, তার মানে ফটো ইলেকট্রিক এফেক্টের ভ্যালু তত বাড়বে, ফটো ইলেকট্রিক এফেক্টের ভ্যালু তত বাড়বে। কেউ যদি বলো এই জিনিসটা তাহলে কী লিখেছি, আমি বলেছি কনসেপ্টটা অনেকটা সেম। যদি রিলেশান জানতে চাও আয়োনাইজেশন এনার্জির সঙ্গে ফটো ইলেকট্রিক এফেক্টের, তাহলে আমি বলবো, এটা কোনো কনসেপ্ট নয় কিন্তু আমি তাও তোমাদের বোঝার জন্য বলছি, আয়োনাইজেশন এনার্জির ভ্যালু যত বেশি ফটো ইলেকট্রিক এফেক্টের ভ্যালু তত কম, কারণ তোমাকে বেশি অ্যামাউন্টের এনার্জি দিতে হচ্ছে, তারপরে ইলেকট্রনটা বেরোবে, তো তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট কম শো করবে। তুমি কত এনার্জি দেবে, কত ফোটন দেবে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আচ্ছা, তাহলে দেখা যায় যে পিরিয়ডিক টেবিলে লেফট থেকে রাইটের দিকে গেলে আয়োনাইজেশন এনার্জির ভ্যালু বাড়ছে, ফটো ইলেকট্রিক এফেক্টের ভ্যালু কমছে। আচ্ছা, এবার শোনো, এক্সপেরিমেন্টালি প্রুভড এটা, নিটে কোশ্চেন আসে, যেইতেও কোশ্চেন আসে, শুনে রাখো, পটাশিয়াম অ্যান্ড সিজিয়াম, পটাশিয়াম অ্যান্ড সিজিয়াম এদের ফটো ইলেকট্রিক এফেক্ট এর ভ্যালু এক্সপেরিমেন্টালি ভেরি হাই। তার মানে কি? খুব ইজিলি ইলেকট্রন বেরিয়ে যেতে পারে, পটাশিয়াম অ্যান্ড সিজিয়াম থেকে খুব ইজিলি ইলেকট্রন বেরিয়ে যেতে পারে, ফটো ইলেকট্রিক এফেক্টের ভ্যালু হাই, ঠিক আছে। আচ্ছা, এবার জিনিসটা হচ্ছে, তার মানে তুমি এটা কথা বলো, ইলেকট্রন বেরিয়ে কাজটা করবে কি? ইলেকট্রন বেরিয়ে তো নিশ্চয়ই, ইলেকট্রন বেরিয়ে তো কোনো কাজ করবে। ইলেকট্রনের কাজটা কি? ইলেকট্রিসিটিকে ফ্লো করা, ঠিক আছে। তার মানে এদের থেকে যদি ইলেকট্রন ইজিলি বেরিয়ে যায় তাহলে এরা ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, এই কারণে এদেরকে সোলার প্যানেলে ইউজ করা হয়, সোলার প্যানেলে ইউজ করা হয়, মনে রাখবে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু আসে যে পটাশিয়াম অ্যান্ড সিজিয়াম, তোমাকে অনেকগুলো এলিমেন্ট দেবে, দিয়ে বলবে কে ভালো সোলার প্যানেলে ইউজ হতে পারে, সেটা হচ্ছে পটাশিয়াম অ্যান্ড সিজিয়াম, এনসিইআরটির কোশ্চেন, ঠিক আছে। ওকে, আই হোপ ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট টপিকে আমরা যাব, সেটা হচ্ছে মেটালিক বন্ডিং। মেটালিক বন্ডিং এই অবধি আজকে করব, ঠিক আছে। মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার অ্যান্ড মেটালিক বন্ডিং। মেটালিক বন্ডিংটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, ওখানে একটা কনসেপ্ট আছে ইলেকট্রন সি মডেল বলে, যেটা বুঝতেই হবে, না বুঝলে পারবে না করতে, ঠিক আছে। তার আগে মেটালিক ক্যারেক্টারটা বুঝে নাও। আচ্ছা দেখো, প্রত্যেকটা গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এর এলিমেন্টগুলো হচ্ছে মেটাল, ঠিক আছে। অ্যালকালি মেটাল বলা হয়, আর একটা অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়, বা আর্থ মেটাল বলা হয়, ঠিক আছে। আমি বলে এসেছি কোনটাকে আর্থ মেটাল বলে, এক সেকেন্ড। এবার দেখো, মেটাল কখন হয়? যে যারা ইজিলি ইলেকট্রন লুজ করে দিতে পারে,
ধরো আমি এইভাবে দেখাচ্ছি এম এন প্লাস প্লাস এন ই এন ই। ধরো একটা মেটাল রয়েছে, আউটার মোস্ট অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে। যদি এই দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এইখানে যেই অরবিটালটা রয়েছে সেখানে 8খানা ইলেকট্রন হয়ে যাবে, তাহলে স্টেবল হবে। তাহলে ও কী করবে, এই দুটো ইলেকট্রনকে ছেড়ে দেবে, দুটো ইলেকট্রনকে ছেড়ে দেবে। যেমন গ্রুপ 2 এর এলিমেন্টগুলো আউটার মোস্ট অরবিটালে দুটো ইলেকট্রনকে ছেড়ে দিতে পারলে বেঁচে যায়, তাহলে ও নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি গ্রুপ 2 এর যেই এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো মেটাল এম থাকবে, এরা দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে M2 প্লাস 2E হবে। ঠিক আছে। আচ্ছা, যদি গ্রুপ 1 এর এলিমেন্টস হয় তাহলে আউটার মোস্ট অরবিটালে একটা ইলেকট্রন থাকবে, তখন ওরা কী করে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে গ্রুপ 1 এর এলিমেন্টসের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে M প্লাস ই। তার মানে দেখো 2টা হচ্ছে এন এর ভ্যালু, আমি সেটাই লিখেছি MN প্লাস এন। আই হোপ বোঝা গেছে কনসেপ্টটা। আচ্ছা দেখ, মেটালিক ক্যারেক্টার মানে হচ্ছে যে সমস্ত মেটালের মানে মেটালের মেইন প্রপার্টিস কী, যে যত ভালো ইলেকট্রন ছেড়ে দেবে সে তত ভালো মেটাল। প্রত্যেকটাতেই দেখে এসছো, আয়নাইজেশন এনার্জি দেখলে, ফটো ইলেকট্রিক এফেক্ট দেখলে, মেটাল হচ্ছে যত ভালো ইলেকট্রন লুজ করতে পারবে সে তত ভালো মেটাল। আচ্ছা তুমি দেখো, ভালো মতো দেখো, যদি আমি আয়নাইজেশন এনার্জির সঙ্গে একটা কনসেপ্ট আছে, দেখো যদি আমি লেফট থেকে রাইটের দিকে যাই, লেফট টু রাইটের দিকে যাই, তাহলে ইলেকট্রন বার করার জন্য বেশি এনার্জি দিতে হবে, আয়নাইজেশন এনার্জি ভ্যালু হাই হয়। তার মানে কি, লেফট থেকে রাইটের দিকে যত যাবো ইলেকট্রন বার করতে তোমাকে বেশি এনার্জি দিতে হবে। তার মানে ওই দিককার মেটালগুলো, মানে লেফট থেকে রাইটের দিকে যত যাব ওই দিককার মেটালগুলো, রাইটের দিকের মেটালগুলো অত ইজিলি ইলেকট্রন লুজ করতে চাইবে না। তার মানে কী হবে, তাদের মেটালিক ক্যারেক্টার লো হবে। তার মানে লেফট থেকে রাইটের দিকে গেলে মেটালিক ক্যারেক্টার লো। এটা আবার অন্য কিছু ভেবে নিও না বাবা, বলা যায় না তোমাদের, মেটালিক ক্যারেক্টার, ঠিক আছে, লো। ওকে, যদি টপ টু বটম যাও, টপ টু বটম, তাহলে কি হচ্ছে, মেটালিক ক্যারেক্টার, তুমি ভাবো টপ থেকে বটমের দিকে যাচ্ছ, সাইজ বড় হচ্ছে, ইজিলি ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে মেটালিক ক্যারেক্টার হাই হবে, মেটালিক ক্যারেক্টার হাই হবে। তোমাদের তো এমসি টেমসি লিখতেও ভয় লাগে, কী না কী ভেবে নেবে, যাই হোক মেটালিক ক্যারেক্টার হাই হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেটালিক ক্যারেক্টার। এবার দেখো, তাহলে আমি কি বলতে পারি, যেখানে আয়নাইজেশন এনার্জির ভ্যালু বেশি, আয়নাইজেশন এনার্জির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে 1/, ফটো ইলেকট্রিক এফেক্ট। তোমাকে যত বেশি আয়নাইজেশন এনার্জির ভ্যালু হবে তত কম ফটো ইলেকট্রিক এফেক্ট জিনিসটা শো করবে, মেটালগুলো শো করবে। আচ্ছা, আয়নাইজেশন এনার্জির সঙ্গে ফটো ইলেকট্রিক এফেক্টের ভ্যালু ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, যদি আমি মেটালিক ক্যারেক্টারের সঙ্গে বলি, তুমি দেখো লেফট থেকে রাইটের দিকে গেলে আয়নাইজেশন এনার্জি ভ্যালু বাড়ছে, মেটালিক ক্যারেক্টার কমছে। তার মানে আমি বলতে পারি 1/, মেটালিক ক্যারেক্টার। বোঝা যাচ্ছে? তাহলে আয়নাইজেশন এনার্জির সঙ্গে এই রিলেশনটা রয়েছে, এটা মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, মেটালিক বন্ডিংটা একটু বড় টপিক, নেক্সট ক্লাসেই শুরু করব। চলো, আজকের ক্লাসটা এই অবধি। আই হোপ বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো নিচে কমেন্ট করবে, আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। খালি একটু ভিডিওগুলোকে দেখো, আমারও ভালো হয় তোমাদেরও ভালো হয়, রেগুলারই ভিডিও আসবে। চলো, থ্যাংক ইউ সো মাচ।